মূল বক্তব্যটাই হলো, যদি কোনো পণ্য আমদানি হয়ে আসে কিন্তু শিপিং এজেন্টের কার্গো ম্যানিফেস্ট বা ঘোষণায় সেই পণ্যের উল্লেখ না থাকে, তবে কাস্টমস কমিশনারের পূর্বানুমতি ছাড়া কিন্তু সেটি কোনোভাবেই খালাস করা যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনার 18তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আইনের সুস্পষ্ট ধারণা থাকা আমাদের অত্যন্ত জরুরি প্রিয় দর্শক। তো 2023 সালে বাংলাদেশে কার্যকর হওয়া নতুন যে কাস্টমস আইন 2023 অত্যন্ত আধুনিক এবং পরিবর্তনশীল একটি আইন হয়েছে। আজ আমরা এই আইনের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন 72, 73 এবং 74 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনাটি দেখলে আপনারা আশা করি জানতে পারবেন যে জাহাজ ছাড়া অন্যান্য যানবাহন থেকে পণ্য খালাসের কাস্টমসের যে প্রক্রিয়া সেগুলো কী, এবং ম্যানিফেস্ট বা কার্গো ঘোষণায় পণ্য না থাকলে বা ভুল থাকলে আইনি সমাধান কী, এবং এই সংক্রান্ত হাইকোর্টের কী পর্যবেক্ষণ বা ডিরেকশন আছে সেগুলো, এবং নির্ধারিত সময়ে যদি পণ্য খালাস না করেন বা না করলে ফ্রেইট যে ড্যামারেজ চার্জ বকেয়া থাকলে কাস্টমসের অধিকার এবং আমদানিকারকের করণীয়গুলো কী কী। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এই আইনি তথ্য আপনার লাখ লাখ টাকার ক্ষতিও অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। আমরা জানি সমুদ্রপথে জাহাজে পণ্য আসার প্রক্রিয়া এরকম কিন্তু একরকম, কিন্তু যখন ভারত, মিয়ানমার বা স্থলবন্দর দিয়ে ট্রাক, লরি, ট্রেন বা আইসিডিতে কন্টেইনারে করে পণ্য আসে তখন কিন্তু সেকশন 72 প্রযোজ্য হয়। সেকশন 72 এর প্রধান বিষয় যেটা, সেটা হলো যে কোনো ট্রাক বা যানবাহন কাস্টমস স্টেশনে প্রবেশের সাথে সাথে ড্রাইভার বা দায়িত্বে থাকা ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ইনওয়ার্ড রিপোর্ট বা আগমন যে বিবরণী সেটা জমা দিতে হয়। কাস্টমস অফিসারের চাহিদা অনুযায়ী ইনভয়েস, বিল অফ লেডিং বা ট্রাক চালানসহ সমুদয় কাগজপত্র দেখাতে হবে। কাস্টমসের যথাযথ কর্মকর্তার লিখিত অনুমতি ছাড়া যানবাহন থেকে পণ্য নামানো যাবে না। যদি একটা বাস্তব উদাহরণ আমরা দেই, যে ধরুন বেনাপোল বা টেকনাফ স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে করে কাপড় আনা হলো ধরেন, ট্রাক বন্দরে ঢোকার সাথে সাথে কিন্তু কাস্টমস অফিসারকে ইনওয়ার্ড রিপোর্ট দিতে হবে। কাস্টমস কর্মকর্তা ফাইল অডিট করার পর যদি সন্তুষ্ট হন তবেই ট্রাক আনলোড করার অনুমতি দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন রিট পিটিশনে, যেমন ধরেন কাস্টমস ভার্সেস ইম্পোর্টার প্রেসিডেন্স, মহামান্য হাইকোর্টে কিন্তু স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে প্রসিডিউরাল ডিলে বাই কাস্টমস ডাজ নট বার স্ট্যাটিউটরি ক্লিয়ারেন্স ইফ ডকুমেন্টস আর জেনুইন। অর্থাৎ আমদানিকারক যদি সেকশন 72 অনুযায়ী সমস্ত ইনওয়ার্ড নথি সঠিক সময়ে জমা দেন, তবে কাস্টমস কর্তৃপক্ষ অহেতুক বিলম্ব না করে দ্রুততম সময়ে পণ্য খালাসের অনুমতি দিতে কিন্তু বাধ্য। আমদানি ব্যবসায় অনেক সময় সবচেয়ে বড় যে ঝামেলা তৈরি হয় তা হলো আনলিস্টেড কার্গো বা ম্যানিফেস্ট না থাকা পণ্য আসা। দেখা যাচ্ছে সেকশন 73 এই বিষয়ে কঠোর নির্দেশনা দেয়, যে সেকশন 73 এর মূল বক্তব্যটাই হলো, যদি কোনো পণ্য আমদানি হয়ে আসে কিন্তু শিপিং এজেন্টের কার্গো ম্যানিফেস্ট বা ঘোষণায় সেই পণ্যের উল্লেখ না থাকে, তবে কাস্টমস কমিশনারের পূর্বানুমতি ছাড়া কিন্তু সেটি কোনোভাবেই খালাস করা যাবে না। যদি ভুলবশত বা অনিচ্ছাকৃত কারণে কার্গো ডিক্লারেশন পণ্যের বর্ণনা বাদ পড়ে থাকে, তবে কিন্তু শিপিং লাইন বা আমদানিকারককে উপযুক্ত কারণ দেখিয়ে সাপ্লিমেন্টারি ডিক্লারেশন বা সংশোধনী ম্যানিফেস্ট জমা দিতে হবে। কাস্টমস অফিসার সন্তুষ্ট হলে তবেই কিন্তু সংশোধনটা মঞ্জুর হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ কিন্তু বিভিন্ন মামলায় এরকম আদেশ দিয়েছেন যে যদি কার্গো ডিক্লারেশনে কোনো পণ্য বাদ পড়ে এবং সেটি যদি সম্পূর্ণ ভুলবশত অর্থাৎ বোনাফাইডি মিস্টেক হয়ে থাকে এবং আমদানিকারক যদি কোনো কর ফাঁকির উদ্দেশ্যে এটি না করে থাকেন, তবে অতিরিক্ত জরিমানা না করে সাপ্লিমেন্টারি একটা ম্যানিফেস্ট গ্রহণ করে খালাসের সুযোগ দেওয়া উচিত। প্রিয় দর্শক, এখানে যদি কাস্টমস তদন্তে প্রমাণ পায় যে পণ্যটি জালিয়াতি বা চোরাচালানের উদ্দেশ্যে গোপন করা হয়েছিল, তবে সেকশন 73 ভঙ্গ করার কারণে কিন্তু পুরো কনসাইনমেন্ট বাজেয়াপ্ত সহ জরিমানা প্রযোজ্য হবে। অনেক সময় আমদানিকারক সময়ের মধ্যে কিন্তু পণ্য খালাস করতে পারেন না, তখন সেকশন 74 কার্যকর হয়। যদি অনুমোদিত সময়ের মধ্যে, যেমন 30 দিন বা নির্ধারিত যে সময় আছে সেটা পণ্য খালাস না করা হয়, তবে কাস্টমস কর্মকর্তা উক্ত পণ্য
কাস্টমস ওয়্যারহাউসে বা নির্ধারিত স্থানে সরিয়ে নেবেন এবং আমদানিকারককে একটি প্রাপ্তি রসিদ বা রিসিপ্ট প্রদান করবেন। সেকশন 74-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক সেটা হলো, যদি জাহাজ মালিক, মাস্টার বা ফ্রেট ফরওয়ার্ডার কাস্টমসকে লিখিতভাবে নোটিশ দেয় যে উক্ত পণ্যের উপর ভাড়া, যেটাকে আমরা ফ্রেট বলি, ডেমারেজ বা কন্টেইনার চার্জ বাকি রয়েছে, তবে সেই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত কাস্টমস উক্ত পণ্য কোনো অবস্থাতেই আমদানিকারককে খালাস দেবে না। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে কিন্তু বলা হয়েছে, আমদানিকারক ও শিপিং লাইনের মধ্যকার ফ্রেট বা ডেমারেজ সংক্রান্ত বিরোধের কারণে কাস্টমস পণ্য দীর্ঘদিন ফেলে রাখতে পারে না। যদি পণ্য খালাস না হয় তবে কাস্টমস আইন অনুযায়ী নিলামে অর্থাৎ অকশন বিক্রি করে প্রাপ্ত যে অর্থ আসবে সেটা থেকে প্রথমে সরকারি রাজস্ব এবং পরবর্তীতে ফ্রেট বা পোর্ট যে ডেমারেজ চার্জ আছে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আলোচনার এই পর্যায়ে আসলে প্রিয় দর্শক থাকছে কিছু জিনিস যেটা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস। পণ্য আসার সাথে সাথেই ডেমারেজ চার্জ এড়াতে খালাস প্রক্রিয়া শুরু করুন। শিপিং লাইনের সাথে যে পূর্বে যে চুক্তি আছে সেটা স্পষ্ট রাখুন, যেন ড্যামারেজ নিয়ে দীর্ঘ আইনি জটিলতা তৈরি না হয়। প্রিয় দর্শক, কাস্টমস আইন 2023-এর সেকশন 72, 73 এবং 74 হলো পণ্য ক্লিয়ারেন্স এবং লজিস্টিক্স ম্যানেজমেন্টের একটা মেরুদণ্ড বা ব্যাকবোন। যদি সঠিক সময়ে কাজ করলে আপনার বড় ধরনের পেনাল্টি বা মামলা মোকদ্দমা থেকে নিজেদেরকে ব্যবসাকে রক্ষা করতে পারবেন। আজকের এই বিস্তারিত আলোচনায় আপনাদের আসলে কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন, আর পরবর্তী আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।